হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আমি প্রত্যেক দিন তোমাদের ডাব্লিউবিবি কনস্টেবলের জন্য, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য তার যে জিকে পোর্শন, সেই জিকে পোর্শনের ইম্পর্টেন্ট এমসিকিউ এর প্র্যাকটিস সেট ডেইলি করাচ্ছি। তো অলরেডি আমি 5টা ভিডিও আপলোড করে ফেলেছি, 6টা ভিডিও আপলোড হয়ে গেছে। এটা নিয়ে 7 নাম্বার ভিডিও হচ্ছে। তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নাই, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু ওই পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। তো যারা আগের ভিডিওগুলি দেখো নাই, আগের ভিডিওগুলি দেখে নেবে। তো আজকে শুরু করছি পর্ব নাম্বার 7। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি রয়েছে দেখো, যে প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে, এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার লেখককে? অপশনে রয়েছে সুনীল গাভাস্কার, জি.আর. বিশ্বনাথ, সচিন তেন্ডুলকার, আর হচ্ছে সৌরভ গাঙ্গুলি। মনে রাখবে, প্লেয়িং ইট মাই ওয়ে এটা একটা আত্মজীবনী। এই আত্মজীবনীটা কার? এই আত্মজীবনীটা হচ্ছে সচিন তেন্ডুলকারের এটা আত্মজীবনী। আচ্ছা, সচিন তেন্ডুলকার তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। সচিন তেন্ডুলকার 24 বছর বয়স থেকে অসাধারণ 24 বছর বয়সে অসাধারণ খেলেছেন এবং তিনি অবসর গ্রহণ করেন 2013 সালে। আচ্ছা, এই বইটার কন্টেন্ট পার্টে কি আছে, মানে তিনি কি লিখেছেন এখানে? সচিন তেন্ডুলকার 16 বছর বয়সে তার প্রথম টেস্ট ম্যাচ থেকে শুরু করে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি এবং চূড়ান্ত বিদায় পর্যন্ত তার যে যাত্রা, ক্রিকেটের তার যে এই যে যাত্রা, এই পুরো যাত্রাটাই তিনি কিন্তু প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির মধ্যে লিখে রেখেছেন। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হয়ে গেল সচিন তেন্ডুলকার। আচ্ছা, পরের প্রশ্নটাও কিন্তু আমাদের রয়েছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এইটা কার লেখা? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই গ্রন্থটি কার লেখা? দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই গ্রন্থটি লেখা হচ্ছে স্টিফেন হকিন্সের লেখা। আচ্ছা, তোমরা না স্টিফেন হকিন্সের আরও কতগুলো বই মনে রাখবে, আমি এক এক করে বলছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো। প্রথমত হয়ে গেল এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস, এটা তো হয়ে গেল। নেক্সট হচ্ছে দ্য ইউনিভার্স ইন এ নাটশেল, এই দ্য ইউনিভার্স ইন এ নাটশেল, এটা মনে রাখবে। 3 হচ্ছে মাই ব্রিফ হিস্ট্রি, জাস্ট এতটুকু, মাই ব্রিফ হিস্ট্রি। 3rd লিখো অন দ্য শোল্ডার্স অফ জায়েন্টস। 4th হচ্ছে অন এথিক্স অ্যান্ড ইকোনমিক্স। 5th হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, দ্য ইলিউশন অফ ডেস্টিনি। তো তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটা খুব ইম্পর্ট্যান্ট, প্রায় কিন্তু কোশ্চেনের মধ্যে দেখতে পাওয়া যায়। তারপরে প্রশ্ন কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হচ্ছেন রীতা ফারিয়া। রীতা ফারিয়া হচ্ছেন প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড। পরের প্রশ্ন, কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর রচয়িতা হলেন? কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর রচয়িতা হলেন অমর্ত্য সেন। কে? অমর্ত্য সেন।
আচ্ছা, অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক। তিনি 1998 অর্থাৎ 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, তোমরা অমর্ত্য সেনের আরেকটা বইয়ের নাম মনে রাখবে, সেটাও কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে পাবে অনেক সময়। গ্রন্থটা হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এই বইটা খুব ইম্পর্ট্যান্ট অমর্ত্য সেনের। এছাড়াও আরেকটা বই মনে রাখতে পারো, অন ইকোনমিক ইনইকুয়ালিটি। তাহলে তিনটা বই মনে রাখবে, অন ইকোনমিক ইকুয়ালিটি, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটাই বেশি পরীক্ষা আসে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। আর আরেকটা বই যেটা তোমাদের কোশ্চেনের মধ্যেই রয়েছে, কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে আমাদের যে কোন রেটে আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা দেয়? কোন রেটে আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা দেয়? তো আরবিআই যে রেটে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা দেয় সেটাকে বলা হয় রেপো রেট। কী বলা হয়? রেপো রেট। আর উল্টা কেসটা যদি হতো, বাণিজ্যিক ব্যাংকগুলি যে সুদের হারে আরবিআইকে ঋণ দেয় সেটাকে বলা হবে রিভার্স রেপো রেট। তো এক্ষেত্রে তো আরবিআই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দিচ্ছে, কাজেই এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু রেপো রেট, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, জাতীয়করণের আগে এসবিআই এর নাম কি ছিল? জাতীয়করণের আগে এসবিআই এর নাম কি ছিল? দেখো, জাতীয়করণের আগে এসবিআই এর যে নামটা ছিল তা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ছিল এসবিআই এর জাতীয়করণের পূর্বে নাম। আচ্ছা, জাতীয়করণ কবে হয়? এসবিআই জাতীয়করণ হয় 1955-এ। 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণের পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত লাভ করে। নেক্সট প্রশ্ন, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। আচ্ছা, এই পরিকল্পনা কমিশনে কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 2015-তে 2015-র 1 জানুয়ারি বলতে গেলে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবের মাধ্যমে এই পরিকল্পনা কমিশনকেই কনভার্ট করা হয়েছে নীতি আয়োগে। তাহলে এখন কিন্তু পরিকল্পনা কমিশন নেই, এখন রয়েছে নীতি আয়োগ। কবে থেকে চালু হয়েছে নীতি আয়োগ? 2015-র 1 জানুয়ারি থেকে। তার আগে এটা কী ছিল? পরিকল্পনা কমিশন ছিল। কততে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল? 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। পরে যে প্রশ্ন রয়েছে, নিচের কোনটিকে ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়? ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ বলতে গেলে এটার আরেক নাম হচ্ছে রাজ্য পুঁজিবাদের বাইবেল। রাজ্য পুঁজিবাদের বাইবেল এটাও থাকতে পারে কোশ্চেনে। ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় কোনটিকে নিচের? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956। ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956, শিল্পনীতি 1956। দেখো, পরের প্রশ্ন রয়েছে, কোন
মূল্যের কাগজ নোট আরবিআই তৈরি করে না? কত মূল্যের মানে কাগজের নোট আরবিআই তৈরি করে না? দেখো, ব্যাপারটা হচ্ছে 1 টাকার যে নোট, 1 টাকার যে নোট সেটা অর্থমন্ত্রক জারি করে। আর এখানে যে সিগনেচার থাকবে সেটা কিন্তু অর্থ সচিবের থাকবে। কার থাকবে? অর্থ সচিবের। অনেক স্টুডেন্ট ভুল করে না এটাকে, মানে অনেক সময় কোশ্চেনের পরীক্ষায় আসে যে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে। সেক্ষেত্রে অপশন কিন্তু অর্থ সচিব থাকে, আবার অর্থমন্ত্রী আছে, মন্ত্রী থাকবে। তো কনফিউজড হয়ে অনেক স্টুডেন্ট করে দেবে কি অর্থ মন্ত্রী করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। কিন্তু নোটটা কে জারি করে? নোটটা জারি করে হচ্ছে অর্থমন্ত্রক। নোটটা জারি হয় অর্থমন্ত্রক দ্বারা, কিন্তু সেখানে সিগনেচার যার থাকবে সেই সিগনেচারটা হচ্ছে কিন্তু অর্থ সচিবের। এবার 1 টাকার নোট বাদ দিয়ে বাকি যে নোটগুলো আছে সেই নোটগুলিতে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর তার স্বাক্ষর থাকে। তাহলে এখানে প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? কোন মূল্যের কাগজ নোট আরবিআই তৈরি করে না? উত্তর হয়ে যাবে কিন্তু 1 টাকার নোট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি হলো, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি হলো একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি ভারতের বিদেশ মন্ত্রী নিযুক্ত হন? সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত হন? মনে রাখবে 75 নম্বর ধারা অনুযায়ী। আমি একটু 75 নম্বর ধারাটাকে বলছি। সংবিধানের 75 নম্বর ধারা অনুযায়ী, মানে ধারার মধ্যে 3টা বিষয় উল্লেখ করা আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে। তাহলে প্রধানমন্ত্রী নিযুক্ত হয় কিন্তু রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং অন্যান্য যে মন্ত্রীরা সেটা কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এই হচ্ছে ব্যাপার। তো বিদেশ মন্ত্রী তিনি কীভাবে নিযুক্ত হবেন? তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃকই কিন্তু নিযুক্ত হবেন। তো এটা 75 নম্বর ধারার মধ্যে বলে দেওয়া আছে। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী সর্বদা লোকসভার সদস্য হবেন, নাকি রাজ্যসভার সদস্য হবেন, না যে কোনো কক্ষের সদস্য হতে পারেন, নাকি রাজ্য বিধানসভার প্রার্থীদের মনোনীত প্রার্থী হবেন? মনে রাখবে, প্রধানমন্ত্রী লোকসভারও সদস্য হতে পারেন, রাজ্যসভারও সদস্য হতে পারেন, অর্থাৎ যে কোনো কক্ষের সদস্য কিন্তু হতে পারেন প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের 86তম সংশোধনটি কত সালে হয়? ভারতীয় সংবিধানের 86তম যে সংশোধনটা সেটা কিন্তু 2002 সালে হয়েছে। 2002 সালে হয়েছে। আচ্ছা, তোমরা মনে রাখবে 2002 সালে যে 86তম সংবিধান সংশোধনী হয়েছে সেই সংশোধনীর মাধ্যমে 21 এই ধারাতে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী যে কোনো শিশুর যে শিক্ষা অর্থাৎ এডুকেশন সেটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়বে। অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী যে কোনো শিশুর এডুকেশন বা শিক্ষা এটা মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয় 21 নং ধারা অনুযায়ী। তবে এই যে অ্যামেন্ডমেন্টটা অর্থাৎ সংশোধনটা আসে সেটা 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু হয়। পরের প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকারটি রাইট টু প্রপার্টি
সংবিধানের কোন অংশে বা কোন পার্টে রয়েছে? দেখো, সম্পত্তির অধিকার প্রথম দিকে কিন্তু মৌলিক অধিকার ছিল, এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 1978 1978 সালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে, যেটা মৌলিক অধিকার ছিল, সেই মৌলিক অধিকারের থেকে চেঞ্জ করে সেটাকে করা হয় আইনগত অধিকার। তাহলে ছিল হচ্ছে সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার ছিল মৌলিক অধিকার, কিন্তু এখন ওটা হচ্ছে তোমার আইনগত অধিকার, অর্থাৎ লিগ্যাল রাইট বলতে পারো, লিগ্যাল রাইট। তো এটা কত নম্বর ধারাতে এখন আছে? এটা কিন্তু ধারা নাম্বার যদি বলা হয়, বর্তমানে সম্পত্তির অধিকার কত নম্বর ধারাতে আছে, এটা কিন্তু 300A। কত নম্বর ধারাতে আছে? 300A নাম্বার ধারাতে বর্তমানে আছে। আর এটা কোন পার্টের মধ্যে পড়বে? এটা পার্ট নাম্বার 12-এর মধ্যে পড়বে। কত নম্বর পার্টে পড়বে? পার্ট নাম্বার 12-এর মধ্যে পড়বে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? ভারতীয় গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করেছিল 1947 জুলাই 22। পরের প্রশ্ন রয়েছে, রিহান্দ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ পরিকল্পনা উত্তরপ্রদেশ। কোন রাজ্যে অবস্থিত? এটা আছে উত্তরপ্রদেশে অবস্থিত, রিহান্দ পরিকল্পনা। পরের প্রশ্ন রয়েছে, দৈচি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দৈচি ন্যাশনাল পার্ক এটা অবস্থিত হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। দৈচি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দৈচি ন্যাশনাল পার্ক রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তারপর পরের প্রশ্ন, তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে রাজামুন্দ্রিতে। রাজামুন্দ্রিতে আছে তামাক গবেষণা কেন্দ্র। আচ্ছা, তোমরা মনে রাখবে, কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র 1947 অর্থাৎ 1947 সালে কিন্তু তৈরি হয়। দেখো, পরের প্রশ্ন রয়েছে, 2011 সালের জনগণনা স্বাধীন ভারতের কততম জনগণনার মধ্যে পড়বে? প্রথমত বলি, ভারতে প্রথম জনগণনা করা হয় 1872 সালে। 1872 সালে ভারতে প্রথম জনগণনা করা হয়, কিন্তু বলতে গেলে এটা আনঅফিশিয়ালি করা হয়েছে, বাট অফিশিয়ালি যদি বলা হয়, এটা চালু হয় 1881 সাল থেকে। কবে থেকে? 1881 সাল থেকে জনগণনা করা হয়, কিন্তু প্রথম করা হয়েছিল 1872-এই, কিন্তু এটা আনঅফিশিয়ালি, কিন্তু অফিশিয়ালি করা হয় 1881 সাল থেকে। এবার প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা করা হচ্ছে, তো সেই হিসাবে যদি আমরা কাউন্ট করি, 1881 পরে চলে আসবে হচ্ছে 1891। 1891-এর পরে আমরা এর সাথে 10 যোগ করব, চলে আসবে 1901। তো এইভাবে কাউন্ট করতে করতে যদি যাই আমরা 2011 অবধি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু পাবো কততম জনগণনার মধ্যে পড়বে। যদি 1881টাকে 1তম ধরি, 1891টা হচ্ছে 2তম, এইভাবে কাউন্ট করতে করতে গেলে 2011 যে জনগণনাটা হবে, সেই জনগণনাটা পড়ে যাবে হচ্ছে 15তম জনগণনার মধ্যে। কততম? 15তম, 15তম জনগণনা। তাহলে 2011 সালের যে জনগণনা, সেটা কততম জনগণনার মধ্যে পড়ছে? 2011 সালের জনগণনা 15তম জনগণনার মধ্যে কিন্তু পড়ছে। অর্থাৎ এখানকার সঠিক উত্তর তাহলে আমাদের কি হয়ে গেল? এখানকার সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে গেল স্বাধীন ভারতে কততম জনগণনা। তবে এখানকার প্রশ্নটা একটু অন্যরকম আছে। আমি যেটা বললাম ঠিকই বললাম, যে যদি 1881 থেকে আমরা কাউন্ট করি, প্রতি 10 বছর অন্তর অন্তর নিই, সেক্ষেত্রে আমরা 2011 পর্যন্ত
টোটাল 15টাই কিন্তু পাবো। তবে এটা আমাদের বলেছে স্বাধীন ভারতে, এই জায়গাটা তোমাদের লক্ষ্য করতে লাগবে। তার মানে 1947-এর পর থেকে আমাদের কাউন্ট করতে লাগবে। 1947-এর পর যদি তোমরা কাউন্ট করো তাহলে দেখবে 1947-এর পর যদি কাউন্ট করো তাহলে তোমরা দেখবে যে তোমরা পাবে হচ্ছে টোটাল 2011 সালের যে জনগণনাটা সেটা হবে 7তম জনগণনা। কত হবে? 7তম জনগণনা। কিন্তু শুরুর থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে 2011 সালের জনগণনাটা হবে 15তম জনগণনা। তবে স্বাধীন ভারতের রেসপেক্টে এটা হচ্ছে 7তম জনগণনা। পরের প্রশ্ন, গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? গরুমারা অভয়ারণ্য এটা জলঢাকা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গে কোন শ্রেণীর অরণ্য বেশি দেখা যায়? পশ্চিমবঙ্গে কোন শ্রেণীর অরণ্য বেশি দেখা যায়? পশ্চিমবঙ্গে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য সবথেকে বেশি দেখা যায়। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য সবথেকে বেশি দেখা যায়। দেখো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস এটা বারাণসীতে আছে। কোথায় আছে? বারাণসীতে আছে হচ্ছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস। পরের প্রশ্ন রয়েছে, ব্রেক অফ মনসুন ঘটে। আচ্ছা, ব্রেক অফ মনসুন কবে ঘটে? ব্রেক অফ মনসুন হয় কিন্তু বর্ষাকালে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে যুক্ত নয়? সারনাথ এটা তো হবে, তিনি ধর্মপ্রচার করেছিলেন। বোধগয়া এটাও হয়ে যাবে। কুশীনগর এটাও কানেক্ট, কারণ এখানে তিনি দেহত্যাগ করেছিলেন। তবে পাওয়াপুর এখানে কানেক্ট হচ্ছে না, অর্থাৎ এটা হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। সূর্য সিদ্ধান্তিকা গ্রন্থের লেখককে? সূর্য সিদ্ধান্তিকা গ্রন্থের লেখক হচ্ছে আর্যভট্ট। পরে যে প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি নতুন উপাদান গোপুরাম কাদের দ্বারা সূচিত হয়েছিল? এটা চোলদের দ্বারা সূচিত হয়েছিল। পরের প্রশ্ন, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন হচ্ছে নজম উদ্দৌলা। নজম উদ্দৌলা ছিলেন দেওয়ানি লাভের সময় বাংলার নবাব। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকাটার সম্পাদক হচ্ছেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি হচ্ছেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। পরের প্রশ্ন, কোন রাজ্যের শাসককে কুশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দেয়? ব্যাপারটা এখানে কি হচ্ছে তোমাদের আমি বলি, শতবিলোপ নীতি প্রয়োগ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন সাতারা রাজ্যকে নিজের অধিগ্রহণে নিয়ে আসছিল, অর্থাৎ দখল করে নিয়েছিল। আচ্ছা, তার মানে সাতারা শতবিলোপ নীতি গ্রহণ করেছে সাতারা রাজ্য। ঝাঁসি রাজ্য এটাও কিন্তু শতবিলোপ নীতি গ্রহণ করেছিল। মহীশূর এটা কিন্তু শতবিলোপ নীতি গ্রহণ করেছিল। কিন্তু
এই রাজ্যটা শতমিলভ নীতি গ্রহণ করে নাই, তার জন্য এর দিকে কুশাসনের অজুহাত নিয়ে আসে, তাকে সরিয়ে দেওয়া হয়। কোথার থেকে? তার সিংহাসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ কোন রাজ্যের শাসককে কুশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দেয়? এটা হচ্ছে আওয়াধ। খুব ইউনিক টাইপের প্রশ্ন, মনে রাখতে লাগবে। পরের প্রশ্ন, আচ্ছা, ডায়নামোর মৌলিক নীতি কি? ডায়নামোর মৌলিক নীতি কি? দেখো, ডায়নামো যান্ত্রিক শক্তির বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এমনিতেও এই কোশ্চেনটাও আসে যে যান্ত্রিক শক্তিতে থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর উদাহরণ কি? ডায়নামো। অর্থাৎ ডায়নামোতে কী হয়? যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, ডায়নামোর মধ্যে কিন্তু আবেশী প্রবাহ ঘটে, আবেশী প্রবাহ ঘটে, ইনডিউসড কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব অপশন নাম্বার ডি, যেহেতু বি আর সি দুটাই সঠিক হচ্ছে। পরের প্রশ্ন, লঘু সালফিউরিক অ্যাসিড একটি কি? লঘু সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু প্রকৃত দ্রবণের মধ্যে পড়বে। লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রকৃত দ্রবণের মধ্যে পড়বে। কোশ্চেন রয়েছে, সেক্স ক্রোমোজোমের অপর নাম কি? সেক্স ক্রোমোজোমের অপর নাম হচ্ছে অ্যালোজোম। সেক্স ক্রোমোজোমের অপর নাম হচ্ছে অ্যালোজোম। আচ্ছা, সেক্স ক্রোমোজোমকে হেটারো ক্রোমোজোমও বলা হয়ে থাকে, মনে রাখবে। মানুষের মোট 46টি ক্রোমোজোমের মধ্যে দুটা থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে দুটি সেক্স ক্রোমোজোমের দুটাই হবে এক্স এক্স, আর পুরুষদের ক্ষেত্রে যদি আমরা বলি দুটি সেক্স ক্রোমোজোমের একটা হবে এক্স আর একটা হবে ওয়াই। আর উভয় ক্ষেত্রে 44টা করে কি থাকবে? 44টা করে থাকবে হচ্ছে, উভয় ক্ষেত্রে 44টা করে থাকবে হচ্ছে অটোজোম। অটোজোম। পরের প্রশ্ন, রসায়নবিদ্যায় অষ্টক সূত্রের প্রবর্তন করেন। অষ্টক সূত্রটা কে দিয়েছেন? রসায়নবিদ্যায় অষ্টক সূত্রের প্রবর্তন, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণীর থেকে নেওয়া হয়েছে প্রশ্নটাকে। অষ্টক সূত্রের প্রবর্তন করেন বিজ্ঞানী নিউল্যান্ডস। নিউল্যান্ডসের অষ্টক সূত্র, বিজ্ঞানী নিউল্যান্ডস। আচ্ছা, তোমরা এটাও একটু মনে রাখো যে বিজ্ঞানী ডোবেরাইনারের যে সূত্রটা সেটা হচ্ছে তোমাদের দ্বৈত সূত্র নামে পরিচিত। দ্বৈত সূত্র। দেখো, পরের প্রশ্ন রয়েছে, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন? দেখো, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকার পেছনে কারণ হচ্ছে বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। অর্থাৎ ঘরের ভিতরের বাতাস যখন উষ্ণ হয়ে যাবে, উষ্ণ হয়ে হালকা হয়ে ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে যাবে, এবং আবার ভেন্টিলেটর দিয়ে সেখানে বাইরের থেকে ঠান্ডা বায়ু আবার প্রবেশ করবে। অর্থাৎ এইটা হচ্ছে পরিচলন স্রোত। অর্থাৎ পরিচলন স্রোতের মাধ্যমে ঘরের ভিতরের বাতাসকে তাজা রাখা হচ্ছে ভেন্টিলেটরের ফাংশন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36, পিক্রিক অ্যাসিড তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? পিক্রিক অ্যাসিড তৈরি করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, পিক্রিক শব্দটা, এই শব্দটার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পিক্রোস থেকে। গ্রিক শব্দ পিক্রোস থেকে হয়েছে পিক্রিক অ্যাসিডের শব্দ পিক্রোস, যার অর্থ হচ্ছে তিক্ত। অ্যাকচুয়ালি পিক্রিক অ্যাসিডের স্বাদ তিক্ত হওয়ার জন্য এরকম নামকরণ হয়েছে, আর এটা তৈরির জন্য মূল উপাদান হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে,
সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা হলো, দেখো সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি? পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিল অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি তোমাদের বলি। ধরো এই হচ্ছে পাতা, এই পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, তোমরা জানো পাতার মধ্যে ক্লোরোফিল রয়েছে। এবং সূর্যালোকের কথা বলছি। এবার সূর্যালোকের মধ্যে আছে ফোটন কণা। এই পাতার মধ্যে থাকা ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয়ে ওঠে, অর্থাৎ তেজোময় হয়ে ওঠে। এই উত্তেজিত তেজোময় ক্লোরোফিল পরবর্তীতে কি করে, উদ্ভিদ মূলরম থেকে জল শোষণ করে পাতায় নিয়ে গিয়ে পৌঁছেছে, এই জলকে ভেঙে দেয়। তার মানে জল ভেঙে যাবে কিসের জন্য? জল হচ্ছে H2O, এটা ভেঙে যাবে। এটা ভেঙে গিয়ে তৈরি করবে H+ আয়ন, ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন, আর OH- আয়ন অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন, অর্থাৎ হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে ভেঙে যাবে। তো জলের অণু এই যে ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু জলের অণু ভেঙে যাওয়ার ক্ষেত্রে হেল্প করছে উত্তেজিত ক্লোরোফিল। আর এই ঘটনাটাকে বলা হয় ফটোলাইসিস। তো ফটোলাইসিসে কিন্তু সাহায্য করবে কে? ক্লোরোফিল। এছাড়া সূর্য থেকে আলোক রশ্মিকে কী করছে? শোষণ করছে। তো সেক্ষেত্রে দুটা কাজই করছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে আমাদের সঠিক উত্তরে কিন্তু চলে আসবে অপশন নাম্বার ডি। কেন কি? আলো শোষণ করছে প্লাস জলের আলোক বিশ্লেষণও কিন্তু ঘটাচ্ছে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, গরবা নাচ ভারতের কোন রাজ্যে প্রচলিত? গরবা নাচ রয়েছে ভারতের গুজরাটে আছে গরবা নাচ। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে আলিপুর বোমা মামলায় জড়িত ছিলেন? নিচের মধ্যে কে আলিপুর বোমা মামলায় জড়িত ছিলেন? আলিপুর বোমা মামলায় জড়িত ছিলেন হচ্ছে অরবিন্দ ঘোষ। তিনি আলিপুর বোমা মামলায় জড়িত ছিলেন। পরের প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কিন্তু দেওয়া হবে বিজ্ঞানের আবিষ্কারের জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। মনে রাখবে 1951 সালে ভারতে কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্টের যে প্রতিষ্ঠাতা এবং সভাপতি নাম হচ্ছে বিজয়ানন্দ পট্টনায়ক, তার অনুদানের ভিত্তিতেই এই কলিঙ্গ পুরস্কার কিন্তু দেওয়া হয় আর কি। তো যাই হোক, এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের আবিষ্কারের জন্য।